গভীর সংকটের মধ্যে দেশ। প্রশ্ন আসছে, প্রফেসর ইউনূস কি সত্যি পদত্যাগ করতে চেয়েছেন, কিংবা তিনি আদৌ পদত্যাগ করতে চান? এমনটাই তিনি বলেছেন এবং নাহিদ ইসলাম বলছেন যে হ্যাঁ, তিনি পদত্যাগের কথা ভাবছেন, কিন্তু আমরা তাকে অনুরোধ করেছি পদত্যাগ যেন তিনি না করেন। কিন্তু তার পদত্যাগকে ঘিরে কেন এত গুঞ্জন তৈরি হলো? সেনাবাহিনীর সঙ্গে বিভেদটা স্পষ্ট হয়েছে। সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক যে ভালো নয় সেটা নানাভাবে এখন স্পষ্ট হয়েছে। সেই কারণেই কি প্রফেসর ইউনূস এইরকম বিব্রতকর পরিস্থিতিতে আর থাকতে চাচ্ছেন না? আবার বিএনপির আন্দোলন জোরদার হয়েছে, সেটাও একটা বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। আওয়ামী লীগ, দিল্লি এবং আর্মি, এই তিনটাকে তিনি এক সূত্রে গেঁথেছেন। এত বিভেদের পরেও যখন ঐক্যের সুর আসার কথা মুখে, তখন তিনি বিভেদের গানই গাইলেন। এই যে বিভেদের গান গাইলেন, তাতে করে প্রফেসর ইউনূসের পদত্যাগের বিষয়টা আরও বেশি ত্বরান্বিত হবে বলেই মনে করা হচ্ছে। এদিকে প্রথম আলো যেটা নিশ্চিত করছে সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস আসলে থাকতে চাচ্ছেন না। তিনি উপদেষ্টা হিসেবে আর কন্টিনিউ করতে চাচ্ছেন না। গতকালকে উপদেষ্টা পরিষদের নিয়মিত মিটিংয়ের পরে মুষ্টিমেয় কয়েকজন উপদেষ্টাকে নিয়ে তিনি রুদ্ধদ্বার বৈঠক করেছেন। প্রায় 4 ঘন্টার মতো বৈঠক হয়েছে। সেই বৈঠকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি আর এই দায়িত্ব পালন করবেন না। নানা রকমের সংকটকে তিনি সামনে এনেছেন। আর্মির বিভেদের কথা, আর্মির সঙ্গে সরকারের বিভেদের কথা আনেছেন। বিএনপির ইশাকের যমুনা ঘেরাও, বিএনপির বিরোধিতা, এই প্রসঙ্গটাও এনেছেন। রাজনৈতিক দলগুলো আন্দোলন করে তাকে কাজ করতে দিচ্ছে না, এই প্রসঙ্গগুলো সামনে এনে তিনি আসলে পদত্যাগ করতে চাইছেন এবং তিনি বলেছেন তোমরা নতুন করে আর একটা সরকার গঠন করো, আমি চলে যাচ্ছি, আমি থাকতে চাই না। এবং প্রথম আলো সূত্র এটাও নিশ্চিত করছে যে তিনি বেতার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করে চলে যেতে চাইছেন। সেই উপলক্ষে তার ভাষণের একটা খসড়াও চূড়ান্ত হয়েছিল। সেই ভাষণের খসড়া চূড়ান্ত পর্যন্তই আছে, সেটা এখন পর্যন্ত তারপরে আর আগায়নি। উপদেষ্টারা নানাভাবে তাকে বোঝানোর চেষ্টা করছেন যে না, আপনি পদত্যাগ করবেন না, আপনি থাকেন। তার মানে তার ভাষণের খসড়া পর্যন্ত যেহেতু চূড়ান্ত হয়েছিল, সেহেতু ধরাই যায় যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে। কেউ বলছেন না, তিনি পদত্যাগ করতে চান না, এটা এক ধরনের নাটক। আবার কেউ বলছেন যে পদত্যাগ করতে চাওয়া এটা সিম্প্যাথি তৈরি করা, জনগণের সিম্প্যাথি তৈরি করার একটা কৌশল। আসলে কোনটা? গতকালকে নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, তিনি গিয়েছিলেন যমুনাতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে। তিনি এসে বিবিসির সঙ্গে কথা বলেছেন। এছাড়া বহু কর্মকাণ্ড আমরা লক্ষ্য করেছি। আজকে দৈনিক প্রথম আলো এই ব্যাপারটা আরও বেশি স্পষ্ট করেছে। ভেতরের রহস্যটা বের করে আনার চেষ্টা করেছে প্রথম আলো। আসলে ভেতরে কি হয়েছিল, কি কারণে প্রফেসর ইউনূসকে ঘিরে পদত্যাগের এই কথা উঠছে, আসল রহস্যটা কি? প্রফেসর ইউনূস কি সত্যিই পদত্যাগ করতে চাইছেন কিনা? নানা সূত্র নানা রকমের কথা বলছে। সর্বশেষ আজকে প্রথম আলো ব্যাপারগুলো আরো পরিষ্কার করেছে। প্রথম আলোর পরিষ্কার করা ব্যাপারগুলোতে একটু পরে আসি। তার আগে কি কি ঘটলো পেছনে, যেগুলো হয়তো আপনাদের চোখ এড়িয়ে যেতে পারে, সেগুলোতে একটু দৃষ্টিপাত দিই। গতকালকে নাহিদ ইসলাম দেখা করলেন। নাহিদ ইসলাম দেখা করে, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে ফিরে এসে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে যেটা বললেন যে প্রধান উপদেষ্টা বলেছেন যে আমি যদি কাজ করতে না পারি, যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ অভ্যুত্থানের পর, দেশের পরিবর্তন, সংস্কার, কিন্তু যেই পরিস্থিতি, যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, আমি তো এভাবে কাজ করতে পারবো না। তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় নাও পৌঁছাতে পারো, তাহলে তো আমি কাজ করতে পারবো না। এদিকে এত বিভেদ, এই বিভেদ যখন ঘুচিয়ে ফেলা উচিত, তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারের উপদেষ্টা হয়ে একটা ফেসবুক পোস্ট দিলেন। আপনারা দেখে নিতে পারেন সেই ফেসবুক পোস্টটা। সেই ফেসবুক পোস্টে তিনি মানে অশ্রাব্য, সেটা নিয়ে গণমাধ্যম নিউজও করেছে, দেখে নিতে পারেন। সেই ফেসবুক পোস্টে তিনি অশ্রাব্য ভাষায় যেটা বললেন সেটা হচ্ছে বাল
নর্থ অ্যান্ড দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে। ইউ আর নট ওয়ান অফ দেম, জাস্ট কোঅপ্ট টেম্পোরারিলি। এই কথার সাথে তিনি আরও লিখেছেন যে আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু, একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর, আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি। স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধ হয় এদেশের ভাগ্য। স্পষ্ট করে তিনি তিনটা ওয়ার্ড ইউজ করেছেন। বাল, অনেকে আওয়ামী লীগকে সংক্ষেপে এই রূপে বলে একটু মজা পান, সেই বাল, নর্থ অ্যান্ড দিল্লি। নর্থ বলতে তিনি কি বোঝাচ্ছেন এটা না বোঝার মতো শিশু তো বাংলাদেশের মানুষ নয়। নর্থ উত্তর বলতে তিনি উত্তরপাড়া অর্থাৎ আর্মিকে বোঝাচ্ছেন এবং দিল্লিকে বোঝাচ্ছেন। আওয়ামী লীগ, দিল্লি এবং আর্মি এই তিনটাকে তিনি এক সূত্রে গেঁথেছেন। এত বিভেদের পরেও যখন ঐক্যের সুর আসার কথা মুখে, তখন তিনি বিভেদের গানই গাইলেন। এই যে বিভেদের গান গাইলেন, তাতে করে প্রফেসর ইউনূসের পদত্যাগের বিষয়টা আরও বেশি ত্বরান্বিত হবে বলেই মনে করা হচ্ছে। এদিকে প্রফেসর ইউনূসের অর্থাৎ প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, তিনি রাতের বেলা ফেসবুকে একটা কোরআনের আয়াত লিখলেন। তিনি কোরআনের আয়াতটা শুধুমাত্র লিখে পোস্ট করেছেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতুন কারিব, এই আয়াতটা তিনি স্ক্রিনশটটা দেখে নিতে পারেন। এই আয়াতটা তিনি লিখেছেন সূরা আস-সাফের 13 নম্বর আয়াত। এটি নাসরুন মিনাল্লাহ ওয়া ফাতুন কারিব, এর অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয়। তিনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রার্থনা করছেন এবং আসন্ন বিজয়ের জন্য অপেক্ষা করছেন। তার ভাষ্যমতে বিজয় আসন্ন। বলা হচ্ছে, নানাভাবে আলোচনা করা হচ্ছে যে গতকালকে থেকে আলোচনা হচ্ছে পরবর্তী 48 ঘন্টায় অনেক কিছু ঘটবে, পরবর্তী 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ জাতির জন্য। সেই অপেক্ষা জাতি করছে। এখন দেখার বিষয় যে প্রফেসর ইউনূসকে কেন্দ্র করে কি ঘটে ভবিষ্যতে, কি ঘটতে যাচ্ছে। আদতেও কি তিনি সত্যি পদত্যাগ করতে চলেছেন? আর তিনি যদি পদত্যাগ করেন তাহলে লাভটা কার হবে? দেশের কি লাভ হবে নাকি কোনো একটা গোষ্ঠীর লাভ হবে? সেই প্রশ্নটাও সামনে এসে যাচ্ছে। ফেসবুকে পোস্ট করে, ফেসবুকে নানাজন নানা ধরনের পোস্ট করছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব কোরআনের আয়াত পোস্ট করছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরাসরি আওয়ামী লীগের সঙ্গে আর্মি এবং দিল্লিকে জড়িয়ে পোস্ট করছেন এবং বুঝিয়ে দিচ্ছেন যে পদত্যাগের ফলে যে পরিস্থিতি তৈরি হবে তাতে আমাদের স্বপ্নভঙ্গ হবে, এটা ছাড়া আর কিছুই হবে না, আমাদের তো আর মরার ভয় নাই, এই ধরনের পোস্ট করছেন। তখন ফয়েজ আহমেদ তৈয়ব লিখেছেন যে বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনূসের দরকার আছে। ক্যাবিনেটকে আরও শক্তিশালী, গতিশীল করতে হবে, সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে। আমাদেরকে দেখাতে হবে যে গণ অভ্যুত্থান পরবর্তীতে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন। বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান আছে, এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। এটুকু শুনেই তো বুঝলেন যে এটা তার নিজের ভাষ্য, তিনি ফেসবুকে লিখেছেন। আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে, নিয়মিত বসে বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে, কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়। তিনি বলেছেন সেনাবাহিনীর রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তিনিও সেনাবাহিনীর বিরুদ্ধে লিখেছেন। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিসডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি। তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হঠকারী কিছু করা যাবে না। তিনি তেমনি ইনক্লুসিভনেসের নামে আওয়ামী লীগের পুনর্বাসন চাওয়াও যাবে না বলে জানিয়েছেন। তিনি বলেছেন বাংলাদেশের সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা, এটিকেও ভঙ্গ করবে না।
সকল দরকারি প্রস্তুতি শেষ করে এপ্রিল মে মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি লিখেছেন। অর্থাৎ তিনি আবার নতুন ডেট ঘোষণা করলেন, 26 এপ্রিল মে মাসে নির্বাচন হবে। যখন প্রফেসর ইউনূস বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, তখন প্রথমবারের মতো কেউ এই ফয়েজ আহমেদ তৈয়ব উপযাজক হয়ে ব্যাপারটা সামনে নিয়ে আসলেন যে এপ্রিল মে মাসের মধ্যে নির্বাচন করতে হবে। আপনি মে মাসে কিভাবে নির্বাচন করবেন? বৃষ্টি বাদলার দিনে, বর্ষার সময়ে, ঝড় ঝঞ্ঝার সময়ে, তখন কি নির্বাচন করা সম্ভব? এটা মাথায় আসে কি করে? তার মানে হচ্ছে যে খুব একটা ম্যাচিউর চিন্তা করে এই ফেসবুক পোস্ট লেখা না। অনেকেই, সবাই যখন ফেসবুক পোস্ট নিয়ে মত্ত হচ্ছে, তখন তারও একটা পোস্ট দেওয়া উচিত, তারও একটু হিরো হওয়া উচিত। সেই কারণেই হয়তো তিনি এই পোস্টটা দিয়ে থাকতে পারেন। এরপরে তিনি লিখেছেন এই সময়ের মধ্যে সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করার তাগিদ দিয়েছেন তিনি। লিখেছেন যে এর মধ্যে জুলাই সনদ তৈরি করতে হবে, চলতি বছরের জুলাই আগস্টে জাতীয়ভাবে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উদযাপন করতে হবে। একই সাথে আগস্টের মধ্যে স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও তার প্রত্যাশা। অর্থাৎ সবই তার প্রত্যাশা এবং তার স্বপ্ন তিনি ফেসবুকে লিখেছেন। সেটাকেই গণমাধ্যম খবর করছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। যদিও ব্যাপারটা নিশ্চিত নয়, কোনো কিছুই নিশ্চিত নয় তিনি পদত্যাগ করছেন কি করছেন না। এটা একটা আইওয়াশ, নাকি এটা কনসেন্ট্রেশন নেয়ার, নিজের দিকে কনসেন্ট্রেশন নেয়ার একটা চেষ্টা, নাকি এটা নাটক, নাকি অন্য কিছু, নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে সবাইকে একাট্টা করার একটা কৌশল, কোনোটাই আসলে পরিষ্কার নয়। এখন এই মুহূর্তে এসে সরাসরি সরকারের মধ্য থেকেই এবং সরকারের আশীর্বাদ পুষ্ট রাজনৈতিক দল থেকে সরাসরি সেনাপ্রধানকে হুঁশিয়ার করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে এবং এগুলোর মধ্য দিয়ে এক ধরনের উস্কানি স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কেন সরকারের মধ্য থেকে উস্কানি ছড়ানো হবে? কেন সেনাপ্রধানের স্বাভাবিক কথাগুলোকে তাদের কাছে ভয়ঙ্কর অস্বাভাবিক মনে হচ্ছে? প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, তিনি তো বা তার স্ট্যাটাসটি তো প্রতিমন্ত্রী পদমর্যাদার, সেখানে থেকেও তিনি তার ফেসবুকে পোস্ট দিচ্ছেন, লিখছেন সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না, পৃথিবীর কোনো সভ্য দেশে সেনাবাহিনী রাজনীতি করে না, তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিসডিকশন কারেক্টনেস রক্ষা করতে পারেননি এবং সেনাবাহিনী সম্পর্কে যেমন হুট করে কিছু করা যাবে না, তেমনি ইনক্লুসিভনেস এর নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না। ফয়েজ আহমেদ তৈয়ব আবার তার স্ট্যাটাসের নিচে লিখছেন ইনকলাব জিন্দাবাদ। তিনি সরকারের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় থেকে এই স্লোগান দেন কিভাবে? আবার সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া তিনিও ফেসবুকে লিখছেন 1/11 সৃষ্টি করে দেশে অনেক ক্ষতি হয়েছে, নতুন করে 1/11 পায়তারা কেউ করবেন না। তারা ইচ্ছাকৃতভাবে কি এগুলো জোটবদ্ধভাবে বিশেষ কোনো এজেন্ডা নিয়ে সেনাবাহিনীর মুখোমুখি, মানে তারা নিজেরা দাঁড়াচ্ছে এবং মানুষকে দাঁড় করানোর চেষ্টা করছেন? আবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির তার ফেসবুকে লিখছেন সেনাপ্রধানের উদ্দেশ্যে যে রাজনীতি করতে চাইলে উর্দি খুলে মাঠে নামুন। আরেক জায়গায় তিনি বলছেন যারা উর্দি পরা নেতাকে পীর মানছেন শেষ পর্যন্ত মাইনেন, পিছলায়েন না। প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী কি রাজনীতি করতে চাইছে? সেনাপ্রধান কি রাজনীতিতে নিজেকে জড়াতে চাইছেন? তিনি নির্বাচনে কথা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া প্রয়োজন, কোনো অবস্থাতে এর বাইরে নয়। নির্বাচনে কথা বললেই শত্রু হয়ে যেতে হবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানও তো বলেছেন নির্বাচন চাওয়া মানেই যেন একটা অপরাধ। এবং আর কেউ নির্বাচনে কথা বলুক আর না বলুক, অবশ্যই সেনাপ্রধানকে তো বলতে হবে, কেননা 5 আগস্ট তিনি দেশের দায়িত্ব তার কাঁধে তুলে নিয়েছিলেন। 5 আগস্ট যদি ছাত্র জনতার পাশে এসে না দাঁড়াতেন সেনাপ্রধান, কি ঘটতো আমরা কি 1 মিনিট বা 30 সেকেন্ড কখনো মাথায় স্থির করে ভেবেছি? এবং 5 আগস্টের দিনটিতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের কে ডেকেছিলেন? সেনাপ্রধানই তো। তখন কেন প্রশ্ন করা হয়নি যে সেনাপ্রধান কেন ডাকছেন? তখন কেন প্রশ্ন করা হয়নি যে সেনাপ্রধান কেন সরকারের নির্দেশনার বাইরে যাচ্ছে?
যদি সেনাবাহিনীর সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করতে হয় তাহলে তৎকালীন সরকারের নির্দেশই তো মানা দরকার ছিল সেনাবাহিনী, তাই না? তা তো তারা করেনি। এবং সেনাপ্রধান তার উপরে আস্থা রাখতে বলেছেন, বারবার একই কথা মনে করিয়ে দিতে হয়। তাহলে নির্বাচন নিয়ে যখন সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য আমরা পাচ্ছি না, সব সময় এই 9 মাস সহ আগামী দিনগুলোতেও আমরা তো স্পষ্ট যে নির্বাচন সম্পর্কে তারা কোনো কিছুই ক্লিয়ার করছে না, তাহলে মানুষ তো তাকিয়ে আছে সেনাবাহিনীর দিকে, যে সেনাবাহিনী চাপ দিয়ে যদি কিছু করতে পারে বা তাদের বক্তব্য একটি মূল্য নিশ্চয়ই সাধারণ মানুষের কাছে আছে, মানুষ আর তাহলে কার কাছে যাবে? তিনি 21শে মে কি এমন বলেছেন যার কারণে সরকারের মধ্যে এরকম উথাল পাতাল শুরু হলো? এবং ফয়েজ আহমেদ তৈয়ব বলছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। পদত্যাগ করতে কে বলেছে? সেনাপ্রধান বলেছেন পদত্যাগ করতে। কেন সেনাপ্রধানের এই বক্তব্যের মধ্য দিয়ে তাদের ক্ষমতা হারানোর এক ধরনের ভয় সৃষ্টি হলো? পদত্যাগ নিয়ে তো আপনারা নিজেরাই নাটক করছেন, নিজেরাই গুঞ্জন ছড়াচ্ছেন। এখানে সাধারণ মানুষের দোষ বা কি, আর সেনাপ্রধান বা সেনাবাহিনীর দোষটা কি? দেখুন, কোন দেশের সামরিক শাসন আসুক এটি বৌদ্ধ উম্মাদও চায় না, কিন্তু তারপরও মানুষ এখন সেনাবাহিনীর উপরেই আস্থা রাখতে চাইছে। কোন অবস্থায় গেলে এটি হয়? সেনা প্রধান এর আগে সবাইকে সতর্ক করে দিয়েছিলেন, আবারও তিনি সতর্ক করেছেন এবং করিডোর বন্দর ইস্যুতে আন্তর্জাতিক শক্তির কোনো খেলা বাংলাদেশে চলবে না, তিনি এই মন্তব্য করেছেন।